আসসালামু আলাইকুম। আজকে আমি 2021 সালের এসএসসি মানবিক শাখার পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে অ্যাসাইনমেন্টটি নিয়ে কথা বলবো। আজকের অ্যাসাইনমেন্টটি হচ্ছে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ। নির্দেশক হচ্ছে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। এখানে অ্যাসাইনমেন্টটির শিরোনাম হচ্ছে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ। তো অ্যাসাইনমেন্টের আনসারটি শুরু করা যাক। রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যেখানে শাসক ও শাসিতের সম্পর্ক বিদ্যমান। রাষ্ট্রে কেউ আইন প্রণয়ন ও প্রয়োগ করেন, অন্যরা আনুগত্য দান করেন। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, কতিপয় গ্রাম ও পরিবারের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। পরিবারের সম্প্রসারণের ফলে রাষ্ট্র গড়ে উঠেছে এবং সুন্দর ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা গঠনের জন্যই রাষ্ট্রের অস্তিত্ব বিদ্যমান। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট উড্রো উইলসন বলেন, কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনে সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে। রাষ্ট্রের সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার। তার মতে, রাষ্ট্র হলো কম বা বেশি এমন একটি জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, বাইরের নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং যাদের এমন একটি সংগঠিত সরকার রয়েছে যার প্রতি অধিকাংশ অধিবাসী স্বভাবজাত আনুগত্য পোষণ করে। সুতরাং রাষ্ট্র একটি রাজনৈতিক সংগঠন বা প্রতিষ্ঠান। রাষ্ট্রের উপাদান। অধ্যাপক গার্নারের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা রাষ্ট্রের 4টি উপাদান বা বৈশিষ্ট্য লক্ষ্য করি। এগুলো হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সংগঠিত সরকার এবং সার্বভৌমত্ব। রাষ্ট্রের উপাদান বা বৈশিষ্ট্যগুলো নিচে বর্ণনা করা হলো। জনসমষ্টি ব্যতীত রাষ্ট্রকে কল্পনা করা যায় না। জঙ্গলে বা মরুভূমিতে রাষ্ট্র গঠন করা যায় না। কোনো ভূখণ্ডে একটি জনসমষ্টি স্থায়ীভাবে বসবাস করলেই কেবল রাষ্ট্র গঠিত হতে পারে। তবে জনসংখ্যা কত হবে সে ব্যাপারে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যেমন বর্তমানে চীনের জনসংখ্যা 140 কোটি, বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি 44 লাখ, অথচ সেন্ট মারিনোর জনসংখ্যা মাত্র 12,000-এর কিছু ওপরে। নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান। ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গঠিত হয় না। জনসংখ্যার বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ড অবশ্যই দরকার। ভূখণ্ড বলতে কেবলমাত্র স্থলভাগকে বোঝায় না। স্থলভূমি, রাষ্ট্রের অভ্যন্তরে নদ নদী, রাষ্ট্রের সীমানায় প্রবাহিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাগর ও মহাসাগরের জলসীমা এবং স্থলভূমি ও জনসীমার অপরিস্থিত আকাশভাগ ভূখণ্ডের অন্তর্ভুক্ত। জনসংখ্যার মতো ভূখণ্ডেরও কোনো নির্দিষ্ট সীমা নেই। রাষ্ট্রের আয়তন বড় হতে পারে, আবার ছোট হতে পারে। মোনাকো পৃথিবীর সর্বাপেক্ষা ছোট রাষ্ট্র। এর আয়তন মাত্র 2.5 বর্গ কিলোমিটার। অপরপক্ষে বাংলাদেশের আয়তন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার, আর চীনের প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার। রাষ্ট্রের ভূখণ্ড ভৌগোলিক দিক থেকে অখণ্ড হতে পারে, আবার খণ্ডিতও হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই অঙ্গরাজ্য মূল ভূখণ্ড থেকে অনেক দূরে। আবার ইন্দোনেশিয়া প্রায় 3,200 বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত। সংগঠিত সরকার। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হয় না। রাষ্ট্রের ইচ্ছা প্রকাশ ও বাস্তবায়ন করার জন্য সরকার প্রয়োজন। সরকার রাষ্ট্র পরিচালনা করে। সরকার বলতে সেই জনসমষ্টিকে বোঝায় যারা আইন প্রণয়ন, শাসন ও বিচার কাজের সাথে জড়িত। গণতান্ত্রিক রাষ্ট্র বৃহত্তর দৃষ্টিকোণ থেকে সরকার বলতে সকল জনসাধারণকেই বোঝায়, কেননা জনসাধারণই আইন পরিষদ ও শাসন বিভাগের কর্মকর্তাদের নির্বাচন করে। বস্তুত সরকার জনগণের প্রতিনিধি। সার্বভৌমত্ব রাষ্ট্রের সর্বাপেক্ষা মূল্যবান উপাদান। রাষ্ট্রের সবচেয়ে
সর্বোচ্চ ও চরম ক্ষমতায় সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের কারণেই একটি জনসমাজ বা সংঘে পরিণত হয়। আবার সার্বভৌমত্বের অবসানের ফলে একটি রাষ্ট্র একটি জনসমাজ বা সংঘে পরিণত হয়। এই ক্ষমতা বলে একটি জনসমাজ অন্য জনসমাজের নিয়ন্ত্রণ মুক্ত থাকে এবং নিজ এলাকার জনসমাজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখে। সার্বভৌমত্বের বলেই রাষ্ট্র তার নিজস্ব সীমানায় অন্তর্গত সমস্ত জনগোষ্ঠী এবং সমাজ ও সংঘকে নিয়ন্ত্রণ করে। সার্বভৌম ক্ষমতার দুটি দিক আছে, অভ্যন্তরীণ ও বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমত্বের বলে রাষ্ট্র তার সমস্ত জনগোষ্ঠী ও সংঘের আনুগত্য আদায় করে এবং বাহ্যিক সার্বভৌমত্বের বলে অন্য রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থেকে আন্তর্জাতিক দায়-দায়িত্ব পরিচালনা করে। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা অসীম, অবিভাজ্য, চরম ও অহস্তান্তরযোগ্য। এটি এমন এক ক্ষমতা যার ঊর্ধ্বে আর কোনো ক্ষমতা নেই। খ. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি কখন কিভাবে হয়েছে সে সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীগণ একমত নন। এ ব্যাপারে তারা তাদের সমকালীন অবস্থা, রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগের নীতি, বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক অবস্থা এবং কল্পনা শক্তি দ্বারা পরিচালিত হয়েছেন। তারা লক্ষ্য করেছেন, রাষ্ট্র বিবর্তনের এক পর্যায়ে ধর্মের গুরুত্ব অনেক বেশি ছিল। ধর্মই ছিল আনুগত্যের ভিত্তি। তাই অনেকে মনে করেন যে ঈশ্বরই রাষ্ট্র তৈরি করেন। অতীতে দৈহিক ও সামরিক ক্ষমতা বলে শাসন ক্ষমতা দখল করে শাসকগণ জনগণকে আনুগত্য স্বীকার করতে বাধ্য করেছেন। এর ফলে কোনো রাষ্ট্রবিজ্ঞানী শক্তিকেই রাষ্ট্রের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। আবার সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর দার্শনিক হবস, লক, রুসো তাদের সময়ের সামাজিক অবস্থার দ্বারা প্রভাবিত হয়ে এবং কল্পনার আশ্রয় নিয়ে যুক্তির ফলে রাষ্ট্র সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন। রাষ্ট্রের উৎপত্তির ব্যাখ্যা বিশ্লেষণে দার্শনিকদের চিন্তাভাবনায় সমগ্র সত্যের প্রতিফলন না ঘটলেও তাদের বক্তব্যের আংশিক সত্যতা অস্বীকার করা যায় না। ঐশ্বরিক উৎপত্তিবাদ বা বিধাতার সৃষ্টিমূলক মতবাদ। বিধাতার সৃষ্টিমূলক মতবাদের মূল কথা হল, বিধাতা বা ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছেন। তিনি শাসক প্রেরণ করেছেন। শাসক তার কাজের জন্য জনগণের নিকট দায়ী নয়। জনগণ নিঃশর্তভাবে শাসককে আনুগত্য দান করবে। শাসক তার ভুল ত্রুটির জন্য বিধাতার নিকট দায়ী। শাসককে অমান্য করলে জনগণ একদিকে যেমন পার্থিব শাস্তি ভোগ করবে, তেমনি পরকালেও শাস্তি ভোগ করবে। শাসকগণ একাধারে রাষ্ট্রীয় প্রধান ও ধর্মীয় প্রধান। প্রাচীনকালে ও মধ্যযুগে এই মতবাদের সমর্থন পাওয়া যায়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এই মতবাদকে বিপজ্জনক, অগণতান্ত্রিক ও অযৌক্তিক বলে সমালোচনা করেন। তাদের মতে, যেখানে জনগণের নিকট শাসক দায়ী থাকে না, সেখানে স্বৈরশাসন সৃষ্টি হয়। এ মতবাদকে বিধাতার সৃষ্টিমূলক মতবাদও বলা হয়। বল বা শক্তি প্রয়োগ মতবাদ। এ মতবাদের মূল বক্তব্য হল, বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। এ মতবাদে বলা হয়, সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধবিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজেদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসনকার্য পরিচালনা করে। এ মতবাদে আরও বলা হয়, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই যুদ্ধবিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে। সমালোচকরা এ মতবাদকে অযৌক্তিক, ভ্রান্ত ও ক্ষতিকর বলে আখ্যায়িত করেছেন। তারা বলেন, শক্তির মাধ্যমেই যদি রাষ্ট্র টিকে থাকত, তাহলে শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি সামরিক দিক দুর্বল রাষ্ট্র টিকে থাকতে পারত না। আসলে শক্তির জোরে নয়, বরং সম্মতির ভিত্তিতে রাষ্ট্র গড়ে ওঠে এবং টিকে থাকে। সামাজিক যুক্তি মতবাদ। এ মতবাদের মূল কথা হল, সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক
টমাস হবস ও জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাক রুসো সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন। এ মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। তারা প্রকৃতির নিয়ম মেনে চলত এবং প্রাকৃতিক সুযোগ সুবিধা ভোগ করত। কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষ হয়ে ওঠে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক। দুর্বলের ওপর চলে সবলের অত্যাচার। প্রকৃতির রাজ্যের এই অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের ওপর শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে। বিবর্তনমূলক মতবাদ। এ মতবাদের মূল বক্তব্য হল রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ডক্টর গার্নার বলেন, রাষ্ট্রবিধাতার সৃষ্টি নয়, বল প্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি, বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এই মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়। আসলে বর্তমানের রাষ্ট্র বহু যুগের বিবর্তনের ফল। গ. রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। সরকার বলতে সেই জনসমষ্টিকে বোঝায় যারা রাষ্ট্রের আইন প্রণয়ন, শাসন ও বিচার কাজের সাথে জড়িত। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে। সরকার জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে। রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। প্রাচীনকালে রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনো পার্থক্য করা হতো না। ফ্রান্সিস চতুর্দশ লুই বলতেন, আমিই রাষ্ট্র। আধুনিক কালে রাষ্ট্র ও সরকারের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। নিম্নে সেগুলো বর্ণনা করা হলো। গঠনগত। সমষ্টিগত ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব এই চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। সরকার উক্ত চারটি উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। জনসমষ্টি। রাষ্ট্র গঠিত হয় দেশের সব জনগণ নিয়ে, আর সরকার গঠিত হয় আইন, শাসন ও বিচার বিভাগে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে। স্থায়িত্ব। রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান, কিন্তু সরকার অস্থায়ী এবং পরিবর্তনশীল। জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার সুবিধার্থে সরকার পরিবর্তিত হয়, কিন্তু রাষ্ট্রের পরিবর্তন হয় না। উদাহরণস্বরূপ, বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছে বহুবার, কিন্তু রাষ্ট্রের স্থায়িত্বের কোনো পরিবর্তন হয়নি। 4. প্রকৃতি ও বৈশিষ্ট্য। বিশ্বের সকল রাষ্ট্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য অভিন্ন, কিন্তু সরকারের প্রকৃতি ও বৈশিষ্ট্য রাষ্ট্রভেদে ভিন্ন ভিন্ন। যেমন বাংলাদেশে রয়েছে সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সার্বভৌমত্ব। রাষ্ট্র সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সরকার সার্বভৌম ক্ষমতার বাস্তবায়নকারী মাত্র। ধারণা। রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা। রাষ্ট্রকে দেখা যায় না। যাদের নিয়ে সরকার গঠিত হয় তাদের দেখা যায়। সুতরাং রাষ্ট্র ও সরকারের মধ্যে উল্লিখিত পার্থক্য থাকলেও আমরা বলতে পারি উভয়ের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। একটিকে ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। রাষ্ট্রকে পরিচালনার জন্যই সরকার গঠিত হয়।